গল্পটা শুরু হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে, যেখানে তখন একটা বিশাল সমস্যার দানা বাঁধছে। চলুন তো দেখি ঠিক কি হয়েছিল। আসলে রাজা তখন রাজ্যের বকেয়া কর নিয়ে সাংঘাতিক চিন্তায় পড়েছিলেন। আর এই বিশাল করের বোঝা কমানোর একটাই রাস্তা খোলা ছিল, সেটা হলো সফররত নবাবকে কোনোভাবে খুশি করা। কিন্তু সমস্যাটা হলো কাজটা মোটেও সহজ ছিল না। আর নবাবকে খুশি করার এই শর্তটা গেয়ে পড়ল কার ঘাড়ে জানেন? আমাদের সবার প্রিয় রাজসভার বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়ের উপর। নবাব সোজা বলে দিলেন, কর মকুব হবে, তবে তার আগে গোপালের বুদ্ধির পরীক্ষা নিতে হবে। মানে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তো এখান থেকেই গল্পটা মোড় নিল। রাজা একটা বিরাট ঝুঁকিপূর্ণ বাজি ধরতে বাধ্য হলেন। ভাবুন একবার, এমন একটা বাজি যার ওপর একটা গোটা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। আর এই সুযোগটা লুফে নিল কারা? গোপালের পুরনো শত্রু মন্ত্রী আর উজির। তারা ভাবল, এই তো সুযোগ। নবাবের কান ভাঙাতে শুরু করল তারা। বলতে লাগল, আরে গোপালের মাথায় তো এখন মোর্চে ধরে গেছে, আগের মতো বুদ্ধি আর নেই। তো বাজিটা ঠিক কী ছিল? নবাব বললেন, গোপালকে পরপর ৩টে কঠিন বুদ্ধির পরীক্ষায় পাশ করতে হবে। আর পুরস্কার রাজ্যের বিশাল অঙ্কের কর্মকূপ। মানে বুঝতেই পারছেন, পুরো রাজ্যের অর্থনৈতিক ভাগ্যটাই এখন গোপালের কাঁধে এসে পড়ল। তো শুরু হলো প্রথম পরীক্ষা। আর এই চ্যালেঞ্জটা এলো গোপালের সেই পুরনো শত্রুদের কাছ থেকে। আর তারা তো ইচ্ছে করে এমন একটা ধাঁধা তৈরি করল যার সমাধান করা প্রায় অসম্ভব। চ্যালেঞ্জটা শুনুন। ১০০টা খালি কলসি সোনা দিয়ে ভর্তি করতে হবে, কিন্তু রাজকোষ থেকে দেওয়া হবে মাত্র ১০০টা সোনার মোহর। ভাবা যায়? মাত্র ১০০টা মোহর দিয়ে ১০০টা কলসি ভর্তি করা, এটা কিভাবে সম্ভব বলুন তো? কিন্তু গোপাল তো আর সাধারণ মানুষ নন। তিনি সোজা পথে না হেঁটে দিমাগ লাগালেন। কি করলেন? একজন কুমারকে দিয়ে হাজার হাজার মাটির মুদ্রা বানিয়ে নিলেন। তারপর সেই মুদ্রা দিয়ে প্রত্যেকটা কলসির প্রায় কানায় কানায় ভর্তি করে দিলেন। আর একদম ওপরে কয়েকটা আসল সোনার মোহর সুন্দর করে সাজিয়ে রাখলেন। আর কাজটা করতে সময় নিলেন মাত্র ২ দিন। ফলাফল? রাজসভার সবাই তো দেখে অবাক। বিশেষ করে মন্ত্রী আর উজির, তাদের তো মুখ দিয়ে কথাই সরছিল না। গোপালের এত সহজ কিন্তু এত চালাকি ভরা কৌশল দেখে তারা একদম বোবা বনে গেল। গোপাল আসলে এখানে এটাই দেখিয়ে দিলেন যে অনেক সময় আসল জিনিসের চেয়ে যেটা দেখানো হয় সেই ধারণাটাই বেশি শক্তিশালী হয়ে ওঠে। আচ্ছা, প্রথম পরীক্ষা তো হলো, এবার আসা যাক দ্বিতীয় পরীক্ষার কথায়। আর এটা ছিল আগেরটার থেকেও অনেক অনেক বেশি কঠিন, কারণ এটা কোনো সাধারণ ধাঁধা ছিল না, এটা ছিল পুরোপুরি একটা মাইন্ড গেম। এবার চ্যালেঞ্জটা ছিল আরও অদ্ভুত। কাজটা হলো গোপালের যে দুজন কট্টর শত্রু, সেই মন্ত্রী আর উজিরের কাছ থেকে তাদের সমস্ত ধন সম্পদ আদায় করতে হবে। তবে একটা শর্ত আছে, তারা যেন নিজে থেকে হাসি মুখে সব দিয়ে দেয়। ভাবুন তো একবার, শত্রুরা কি কখনো হাসি মুখে নিজের সব সম্পত্তি দিয়ে দেয়? এটা তো এক কথায় অসম্ভব। এখানেই গোপাল খেললেন তার সেরা চালটা। তিনি পুরোপুরি মনোবিজ্ঞানকে কাজে লাগালেন। একটা গুজব রটিয়ে দিলেন যে তার কাছে এমন এক শক্তিশালী মন্ত্র আছে যা দিয়ে সম্পদ ১০ গুণ বাড়িয়ে ফেলা যায়। আর মন্ত্রী উজিরের তো লোভে চোখ চকচক করে উঠল। তারা ভাবল, বাহ, এক মন্ত্রেই আমরা আরও ধনী হয়ে যাব। কিন্তু গোপাল জানতেন, আসল মন্ত্র অন্য কিছু নয়, ওটা হলো তাদের নিজেদের সীমাহীন লোভ। আর হলো তাই, যা ভাবা তাই কাজ। লোভের ফাঁদে পা দিয়ে মন্ত্রী আর উজির তাদের সোনাদানা, টাকা পয়সা সব কিছু বস্তাবন্দি করে গোপালের বাড়িতে হাজির। বলতে লাগল, গোপাল, এই নাও আমাদের সব, তোমার মন্ত্র দিয়ে জলদি এগুলো ১০ গুণ বাড়িয়ে দাও। এরপরের দৃশ্যটা হল রাজসভায় একেবারে নাটকীয় মুহূর্ত। গোপাল সেই সমস্ত ধন সম্পদ রাজার সামনে হাজির করলেন আর ঘোষণা করলেন যে মন্ত্রী আর উজির স্বেচ্ছায় এই দান করেছেন। ব্যাস, তখন মন্ত্রী আর উজির বুঝল কি বিশাল বড় বোকামি তারা করে ফেলেছে। নিজেদের লোভের ফাঁদে নিজেরাই পা দিয়ে সব হারিয়েছে। তো দুটো কঠিন পরীক্ষা তো পার হল। এবার ফাইনাল রাউন্ড, শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষা। আর এটা নিলেন স্বয়ং নবাব। আর নবাবের চ্যালেঞ্জটা ছিল আগের দুটোর থেকেও বেশি অসম্ভব। নবাব হুকুম করলেন, আমার পুরো মুর্শিদাবাদ শহরটা আমার সামনে নিয়ে এসো,
আমি এখানে কৃষ্ণনগরে বসেই আমার পুরো শহরটা দেখতে চাই। কি অদ্ভুত দাবি, তাই না? কৃষ্ণনগরে বসে মুর্শিদাবাদ দেখা, এটা কি আদৌ সম্ভব? কিন্তু গোপালের কাছে এরও একটা দারুণ উত্তর ছিল। খুব বুদ্ধিদীপ্ত একটা সমাধান। তিনি বেশ কিছুদিন ধরে ছেঁড়া শিল্পীদের ডেকে পাঠালেন। তাদের নিয়ে দিনরাত খেটে পুরো মুর্শিদাবাদ শহরের একটা নিখুঁত ছোটখাটো মডেল তৈরি করলেন। তারপর সেটা নবাবের সামনে এনে হাজির করলেন। মানে তিনি আক্ষরিক অর্থেই পুরো মুর্শিদাবাদকে নবাবের হাতের মুঠো এনে দিলেন। আর এভাবেই গোপাল তার তৃতীয় পরীক্ষাতেও পাশ করলেন। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল বুদ্ধির জয়, প্রজ্ঞার জয়। নবাব তো গোপালের বুদ্ধি দেখে একেবারে মুগ্ধ। তিনি শুধু গোপালকে বিজয়ী ঘোষণাই করলেন না, বরং নিজের তরফ থেকে পুরস্কার হিসেবে ৫০০ সোনার মোহরও দিলেন। আর নবাব শীষে বললেন, গোটা ভারতে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। এই এক কথাতেই গোপালের খ্যাতি যেন আরও বেড়ে গেল। আর সবচেয়ে বড় কথা, রাজ্যের ওপর থেকে করের বোঝাও নেমে গেল। মানে গোপাল একাই পুরো রাজ্যকে বাঁচিয়ে দিলেন। তাহলে একটু ভেবে দেখলে বোঝা যায় গোপালের সাফল্যের আসল চাবিকাঠিটা কী ছিল। প্রথমত, তিনি মানুষের মনস্তত্ত্ব খুব ভালো বুঝতেন। দ্বিতীয়ত, তিনি কখনো সোজা পথে ভাবতেন না, সব সময় বাক্সের বাইরে গিয়ে চিন্তা করতেন। আর সবশেষে তিনি শত্রুর দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নিতেন। গোপালের এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি করে দেয়। আচ্ছা, কখন বুদ্ধি টাকা পয়সা বা ক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যেই তোলা রইল।